WBCHSE সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। নতুন সিলেবাস যে চেঞ্জ হয়ে গেছে তোমরা অলরেডি তার আপডেট পেয়ে গেছো এবং তোমাদের প্রায় সবার কাছেই নতুন সিলেবাসটা রয়েছে। যদি না থাকে অবশ্যই দেখো, আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা সবকটা সাবজেক্টের কী বলে সিলেবাসটা পেয়ে যাবে। আর এবার আমি আজকে আলোচনা করব ইকোনমিক্সটা নিয়ে। ইকোনমিক্সের সিলেবাসটা কেমন হয়েছে, কোনটা আগের বছর ছিল 11-এ ছিল, এই বছরও আছে, কোনগুলো 12 থেকে এসেছে, কোনটা একেবারে নতুন এসেছে, সব কিছু নিয়ে আলোচনা করব এবং বলে দেব সহজ হলো না কঠিন হলো। এর সঙ্গে বলে দেব কোনটা বেশি করে তোমাকে ভালো করে পড়তে হবে, কোন টপিকটা, কারণ যেটা সেমিস্টার 2তেও কাজে লাগবে। একটা কথা এক্ষুনি বলে দেওয়া যেতে পারে, যেটা হচ্ছে যে বেশিরভাগটাই আগের বছর যেমন ছিল 11টা ভালো করে পড়তে হতো, কারণ পুরোটাই 12-এ গিয়ে কাজে লাগতো, বেশিরভাগটাই 12-এ গিয়ে কাজে লাগতো, 12-এ কনসেপ্টগুলো কাজে লাগতো। এই বছর কিন্তু 12-এ খুব একটা বেশি কনসেপ্ট কাজে লাগবে না, 11-এর কনসেপ্টটা 11-এই কাজে লাগবে, 12-এরটা 12। কিছু হয়তো আছে যেগুলোকে তোমাকে ভালো করে পড়তে হবে 12-এর বোঝার জন্য। এবার তবে সেমিস্টার 1 একটু ভালো করে পড়তে হবে সেমিস্টার 2 এর জন্য, কারণ সেমিস্টার 1-এর কিছু কন্টিনিউয়েশন আছে সেমিস্টার 2-তে, তো সেই জন্য সেমিস্টার 1 ভালো করে তো পড়তে হবে। এছাড়াও আরেকটা কারণে তোমাকে পড়তে হবে, কারণ সেমিস্টার 1-এ থাকছে এমসিকিউতে ফুল মার্কস পাওয়া যায়, তাই ফুল মার্কস কারণ তুমি পরের বার যে মার্কসটা রয়েছে সেমিস্টার 2-তে তুমি যদি 40-তে 40 পাও আর সেমিস্টার 1-এ যদি 40-তে 0 পাও, কখনোই তোমার নাম্বারটা আর 40%-এর ওপরে উঠবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে তোমার দুটো নাম্বার প্লাস করে হবে ফাইনাল রেজাল্ট, তাই দুটো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আগে যেটা ছিল যে টেস্ট পরীক্ষায় তুমি যদি খুব কম মার্কসও পেয়ে পাশ করে যেতে, অ্যালাউ হয়ে যেতে, হাফ ইয়ারলি পরীক্ষায় খুব কম মার্কস পেয়েও তোমাকে তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারতে এবং ফাইনাল পরীক্ষার যে যতটা মার্কস পেতে সেটাই তোমার ফাইনাল রেজাল্ট ছিল। কিন্তু এখন দুটো মিলিয়ে রেজাল্ট, তাই প্রথমটাও তোমাকে ততটাই ভালো করে পড়তে হবে। চলো এবার দেখে নিই সিলেবাসটা কেমন। শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। দেখো, আমরা ক্লাস 11-এর সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি, 11-এর সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। 11-এর সিলেবাসটা আগে কি ছিল, আমি একটা সিলেবাস তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি আন্দাজ করেছিলাম যে কেমন হতে পারে, তার উপরে একটা ভিডিও করেছি। অলমোস্ট সেই রকমই সিলেবাসটা রয়েছে, দেখা যাক কেমন আছে সিলেবাস। তোমাদের সিলেবাসের কোড এটা ECON, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এই ECON এইরকমভাবেই লিখতে হবে। দেখো এখানে যেটা আছে সেটা হলো পুরো কোর্সটা হচ্ছে 100 নাম্বারের। প্রথমে সেমিস্টার 1 হবে এমসিকিউতে। সেমিস্টার 1-এর মধ্যে কতগুলো ইউনিট আছে আমরা আগে দেখে নিই। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ব্যাস এইটা হচ্ছে আমাদের আছে সেমিস্টার 1-এ। দেখো সেমিস্টার 1-এ এবার ইউনিট 1 দিয়েছে মাইক্রো ইকোনমিক্সের বাংলা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি। এবার এখানে দেখো 10 ঘন্টার ক্লাস, ডিপেন্ড করছে 10 ঘন্টার মতো লাগবে এই পুরো ইউনিটটাকে শেষ করতে, এবং এখান থেকে আসবে 4 নাম্বার। দেখো এবার এই জায়গাটা একটু বোঝো কীরকম আছে। এই যে প্রথম যেটা আছে ইন্ট্রোডাকশন, প্রথমে যেটা প্রবলেম অ্যাড্রেস টু ইকোনমিক্স বোথ মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স। এখানে যদিও হোয়াট ইজ ইকোনমিক্স এটা দেওয়া হয়নি, তবে এটা বেশিরভাগ বোর্ডেই আছে হোয়াট ইজ ইকোনমিক্স, আগের বছরও ছিল, তো এই বছর দেয়নি কেন জানি না। তবে তোমাদের মাইক্রো ইকোনমিক্স কী ম্যাক্রো ইকোনমিক্স কী এখান থেকে শুরু হচ্ছে। বেসিক প্রবলেম, কী প্রবলেম আছে এইটা আগের বছর ছিল। এখানে প্রথমে যদিও এটা হওয়া উচিত হোয়াট টু প্রডিউস, তারপরে হাউ টু প্রডিউস, তারপরে ফর হুম টু প্রডিউস, এই 3টে জিনিস আছে। প্রবলেম অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এই জায়গাটাতে এই চ্যাপ্টারটায় ছিল, এটা একটা চ্যাপ্টারে ছিল
সেকেন্ড চ্যাপ্টার অন্য আরেকটা চ্যাপ্টারে ছিল প্রবলেম অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্রবলেম অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই জায়গাটা আমি তোমাদের বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা আগে ছিল না, নতুন করে এসেছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, এটা আইএসসি বোর্ডের ছিল, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা তোমাদের ছিল না। কিছুটা সেকেন্ড চ্যাপ্টারে, আগের বছরের সেকেন্ড চ্যাপ্টারে একটু বলা হয়েছে, যেমন সর্বসাধারণের সম্পত্তি কী, সর্বসাধারণের সম্পত্তির বিয়োগান্ত পরিণতি কী, এইটা একটু বলা হয়েছে, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বলা হয়নি। তবে তোমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টটা একটু জানো, ক্লাস 10-এ অলরেডি করেছো এই জিনিসটা কী। তারপর এখানে যেটা আছে বি, এটা এ ছিল, ইউনিট 1-এর এ, ইউনিট 1-এরই বি বলছে হাউ দ্য প্রবলেম ওয়্যার অ্যাড্রেসড, ফ্রি মার্কেট ইকোনমি, গভর্নমেন্ট ইন্টারভেনশন, সোশ্যালিস্ট ইকোনমিক সিস্টেম, মিক্সড ইকোনমিক সিস্টেম, ব্রড সোশ্যাল গোল, এফিসিয়েন্সি, ইকুইটি, ফ্রিডম অফ চয়েস, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আবারও সাস্টেনেবল ডেভেলপমেন্টকে এখানে কন্টিনিউ করা হয়েছে। আর যেটা এটাতে বলা আছে, এই পুরোটাই ক্লাস 11-এ ছিল, যেখানে এই যে প্রবলেমগুলো আমরা দেখছি, হোয়াট টু প্রডিউস মানে কি উৎপাদন করা হবে, হাউ টু প্রডিউস কীভাবে উৎপাদন করা হবে, আর ফর হুম টু প্রডিউস এটা হলো কাদের জন্য উৎপাদন করা হবে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো সলভ করার জন্য, উত্তর খোঁজার জন্য কিছু ইকোনমি আছে, কিছু ইকোনমিক সিস্টেম আছে, সেই সিস্টেমে কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো খোঁজা হয় সেটা জানানো হচ্ছে। ইকোনমিক সিস্টেমগুলো কি কি, একটা হচ্ছে এখানে লিখেছে সোশ্যালিস্ট, একটা মিক্সড, আর একটা হয় ক্যাপিটালিস্ট। সেটা আলাদা করে এরকমভাবে লেখেনি, কিন্তু এটার মধ্যে এই যে মার্কেট ইকোনমি লেখা আছে, ফ্রি মার্কেট ইকোনমি, ওটাই হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। তারপরে ব্রড সোশ্যাল গোল কতগুলো, এটা ক্লাস 11-এ ছিল, এখনও দিয়েছে, এফিসিয়েন্সি, ইকুইটি, ফ্রিডম অফ চয়েস, ইকোনমিক গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এখানে জাস্ট একটুই লেখা থাকবে, কিন্তু এই জায়গাতে ইউনিট 1-এ তোমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে বেশি কিছু জানছো। নেক্সট আমাদের আছে ইন্ডিকেটার্স। ইন্ডিকেটারে কী বলেছে, ইন্ডিকেটার অফ ইকোনমিক গ্রোথ ক্লাস 11-এ ছিল, আবারও আছে, এটা 11-এরই জিনিস। ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, সেভিংস, ইনভেস্টমেন্ট, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, এই জিনিসগুলো কিছুটা নতুন রয়েছে, আবার কিছুটা একই রয়েছে। কিছুটা নতুন, এই যে ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল আলাদা করে ছিল না, এই বছর হয়তো এটা আলাদা করে পাওয়া যাবে। এবার হলো ডি, ডেভেলপমেন্ট ইন্ডিকেটার্সে বলা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন, ইনইকুয়ালিটি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, জেন্ডার ইনইকুয়ালিটি, এনভায়রনমেন্ট। এই ডেভেলপমেন্ট ইন্ডিকেটারও ছিল, কিন্তু মানে মোটামুটি ছিলই, খারাপ ছিল না। এবারে এইগুলো আলাদা করে হয়তো এই যে টপিকগুলো নিয়ে আলাদা করে আলোচনা করা হবে। ওখানেও ছিল, আগের বছর 11-এও ছিল, কিন্তু ততটা ইনইকুয়ালিটি, পভার্টি নিয়ে অত ভালো আলোচনা ছিল না। আমার মনে হয় এই বছর এটা নিয়ে আরও বেশি ব্রিফলি আলোচনা করা হবে। এবার আসছে ইউনিট 2, মাইক্রো ইকোনমিক্স, কনজিউমার বিহেভিয়ার। এই জিনিসটা ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, ইকুইলিব্রিয়াম, প্রাইস, ইনভিজিবল হ্যান্ড, লেজে ফেয়ার, এই জিনিসটা কিন্তু তোমাদের ক্লাস 11-এ ছিল, 12-এও ছিল, 11-এও এখনও পর্যন্ত, মানে আগের যে সিলেবাস তাতে 11-এও ছিল, 12-এও ছিল, এখন চলে এসেছে শুধুই 11-এ, 12-এ আর থাকবে না। এর মাঝখানে আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্স যদি না দেখো তাহলে আমি চেষ্টা করছি স্ক্রিনে দিয়ে দেওয়ার। আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 9874611615। এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি আমার পড়ানো আগের ভিডিও দেখতে পারো, যদি পড়ানো ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই ডিমান্ডের ওপর ক্লাস আছে, দেখবে ক্লাস 12-এর ক্লাস আছে, কিছুদিন আগেই লাইভ ক্লাস করিয়েছি, তোমরা আমার চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে দেখতে পাবে। যদি ভালো লাগে অবশ্যই ক্লাস করতে পারো। আচ্ছা, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এখানে যেটা আছে কনসেপ্ট অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই জিনিসটা, এটার মানে হচ্ছে যে ডিমান্ড মানে চাহিদা আর সাপ্লাই মানে যোগান। এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হলো
স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপক। এবার যেটা আছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে চাহিদার স্থিতিস্থাপকতা। এইটা পুরোটাই এই বছর যারা ক্লাস 12-এ পরীক্ষা দিচ্ছে তাদেরও আছে, তোমাদেরও আছে। এটা 12-এর জিনিসটা চলে এসেছে ক্লাস 11-এ। আমি আগে যেটা গেস করেছিলাম যে এটা পুরোটাই চলে আসবে ক্লাস 11-এ, ঠিক সেম জিনিসটাই হয়েছে, ক্লাস 11-এ পুরোটাই চলে এসেছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। আচ্ছা, এখানে ইলাস্টিসিটি অফ সাপ্লাই নিয়ে আমাদের কিন্তু বেশি কিছু নেই, আছে একেবারে নেই তা না, আছে, কিন্তু প্রাইস ডিমান্ড ইলাস্টিসিটি মানে চাহিদা স্থিতিস্থাপকতার কিন্তু অনেকগুলো ভাগ আছে। এটা দামগত স্থিতিস্থাপকতা, এটা আয়গত স্থিতিস্থাপকতা, এটা হলো পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। তারপরে এটা বলেছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই মানে হলো যোগান স্থিতিস্থাপকতা। তারপরে লিখেছে যোগান স্থিতিস্থাপকতার কিন্তু এতগুলো ভাগ নেই, শুধু যোগান স্থিতিস্থাপকতা করলেই হবে। নিউমেরিক্যাল প্রবলেম ক্যান বি ইনক্লুডেড, মানে এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু অঙ্ক আসবে। আর একটা হলো সেটা শুধু এখানে যে নিউমেরিক্যাল বলেছে মানে শুধু ইলাস্টিসিটি অফ সাপ্লাই মানে যোগানের স্থিতিস্থাপকতা থেকে আসবে তা কিন্তু নয়। এই নিউমেরিক্যাল কিন্তু সব জায়গা থেকেই আসবে, চাহিদা স্থিতিস্থাপকতা এবং যোগান স্থিতিস্থাপকতা। এরপরে যেটা বলেছে কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্স, প্রাইস সিলিং, প্রাইস ফ্লোরিং। আচ্ছা, এখানেই প্রাইস সিলিং প্রাইস ফ্লোরিংটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানেও এটা হচ্ছে তোমাদের ছিল অন্য চ্যাপ্টারে, ক্লাস 11-এ এই জিনিসটা ছিল কিন্তু অন্য চ্যাপ্টারে, এখন এই চ্যাপ্টারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, ভালো কথা। তারপরে দিয়েছে বেসিক থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার, কার্ডিনাল ইউটিলিটি, অর্ডিনাল ইউটিলিটি, বাজেট কনস্ট্রেন্ট, ইনডিফারেন্স কার্ভ, যাবতীয় কিছু, ইটস প্রপার্টি, ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন ইউজিং ইনডিফারেন্স কার্ভ, ডেরিভেশন, ডিমান্ড ফাংশন, যাবতীয় কিছু এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে ছিলই না। আমরা যখন পড়েছি তখনও ছিল না, তারপর পরবর্তী সময় ছিল না, তারপরে সিলেবাস যে চেঞ্জ হয়েছে তখনও ছিল না, নতুন করে এসেছে। সিবিএসই বোর্ড, আইএসসি বোর্ডে এটা আছে। আমি বলেছিলাম সিবিএসই বোর্ডকে নকল করা হবে, নকল না, সিবিএসই বোর্ডের প্যাটার্নেই চলে আসছে, আমাদের ডব্লিউবি বোর্ডের সিলেবাস করা হচ্ছে। তো এই জিনিসটা এসেছে, এই জিনিসটা তবে খুব একটা কঠিন নয়, ভাবার কিছু নেই। ইনডিফারেন্স কার্ভ মানে হচ্ছে যে নিরপেক্ষ রেখা আর তার প্রপার্টি কিছু, সেই সম্পর্কে ইনডিফারেন্স কার্ভের কিছু বৈশিষ্ট্য আমরা জানব। তারপর নেক্সট আছে আমাদের প্রডিউসার বিহেভিয়ারে কী আছে আমরা একটু দেখব। প্রডিউসার বিহেভিয়ার থেকে আমাদের কুড়ি ঘন্টার ক্লাস থাকবে, এখান থেকে থাকবে 8 নাম্বার। আমি আগেরটা বলতে সম্ভবত ভুলে গিয়েছিলাম। কনজিউমার বিহেভিয়ার থেকে থাকছে 20 নাম্বার, আর এটা হচ্ছে এখানে এটা থাকছে 20 নাম্বার না, 20 ঘন্টার ক্লাস থাকবে আর 8 নাম্বার থাকবে। কনজিউমার বিহেভিয়ারের বাংলা যদি করতে চাও, বাংলা হওয়া উচিত ব্যক্তির আচরণ বা কনজিউমার, তো এটাকে উপভোক্তার আচরণ বলা যেতে পারে, উপভোক্তার আচরণ। এরপরে যেটা আছে, এর পরেরটা হচ্ছে প্রডিউসার বিহেভিয়ার থেকে 20 ঘন্টার ক্লাস থাকতে পারে আর মার্কস আছে 8। আচ্ছা, এখানে প্রডিউসার বিহেভিয়ার মানে হলো উৎপাদকের আচরণ। এইবার দেখো এখানে কি আছে, এটা আছে শর্ট রান। এখানে যেটা দেওয়া আছে শর্ট রান, লং রান, প্রোডাকশন ফাংশন। আগে এটা একটু ছিল ক্লাস 11-এ, প্রোডাকশন ফাংশন ছিল না। শর্ট রান কাকে বলে, লং রান কাকে বলে ছিল। শর্ট রান হলেও স্বল্পকাল এবং দীর্ঘকাল, উৎপাদনের স্বল্পকাল দীর্ঘকাল। প্রোডাকশন ফাংশনটা ক্লাস 12-এ ছিল, এসেছে 11-এ। ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন কী জিনিস, এই সব জিনিসগুলো। এবার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ল অফ ভ্যারিয়েবল প্রপোর্শন,
রিটার্নস টু স্কেল, মাত্রাবৃদ্ধি প্রতিদানের নিয়ম, ইকোনমি স্কেল, বৃহদায়তন অর্থনী কী বলে উৎপাদনের ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা আছে, ইকোনমিক্স দিয়েছে। দিস ইকোনমি দেয়নি যদিও, অসুবিধাগুলো দিয়ে মানে আসবে কিনা জানি না, এটা নতুন বই পাওয়া গেলে বোঝা যাবে যে ডিস ইকোনমিগুলো দেওয়া হবে কিনা। ইকোনমিক্স দিয়েছে, মানে ইকোনমিক্স মানে সুবিধা। আচ্ছা, তারপরে হচ্ছে বিতে বলেছে এখানে কস্ট মানে ব্যয়, এখানে এসটিসি, এসি, এসএমসি, এলটিসি, এলএসি, এলএমসি এইসব দিয়েছে। এইগুলো মানে হচ্ছে শর্ট রান টোটাল কস্ট, শর্ট রান অ্যাভারেজ কস্ট, শর্ট রান মার্জিনাল কস্ট, শর্ট রান টোটাল কস্ট, লং রান টোটাল কস্ট, লং রান অ্যাভারেজ কস্ট, লং রান মার্জিনাল কস্ট। জানি কিছু বুঝতে পারছো না, বলে দিচ্ছি, বাংলাটা বলে দিচ্ছি। এগুলো হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, স্বল্পকালীন গড় ব্যয়, স্বল্পকালীন প্রান্তিক ব্যয়, দীর্ঘকালীন মোট ব্যয়, দীর্ঘকালীন গড় ব্যয়, দীর্ঘকালীন প্রান্তিক ব্যয়, ইমপ্লিসিট কস্ট, অপরচুনিটি কস্ট, বিভিন্ন ধরনের জিনিসগুলো এখানে দেওয়া আছে। কস্টের পুরো ব্যাপারটাই মানে উৎপাদন করতে গেলে যে খরচা হয় সেই খরচা সম্পর্কে এখানে অনেকগুলো জিনিস আমরা পাবো। এটাও ক্লাস 12 থেকে 11-এ চলে এসেছে। তারপরে হচ্ছে রেভিনিউ, মানে পুরো প্রোডাকশানটাই এখানে দেওয়া হয়েছে রেভিনিউ। আচ্ছা, এইটা আমি আজকে তোমাদের আপাতত শুধু সেমিস্টার 1 নিয়ে আলোচনা করব, সেমিস্টার 2 নিয়ে নেক্সট দিন আলোচনা করব। যেটা বলার, এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। এই কস্ট আর রেভিনিউ সম্ভবত আমি একবার দেখব এখানে কি দিয়েছে। দেখো এখানে টোটাল, এখানে দেখো এই জিনিসটা দেখানোর জন্য বেসিক কনসেপ্ট অফ মার্কেটটা এটা কোথায় আছে? সেমিস্টার 2-তে। সেমিস্টার 2 হচ্ছে 11-এর ফাইনাল পরীক্ষা। 11-এর ফাইনাল পরীক্ষার জন্য এখানে দেখো টোটাল রেভিনিউ, টোটাল অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, এই জিনিসটা এখানে দেওয়া আছে। তো এইটা বোঝার জন্য তোমাদের কিন্তু এই জায়গাতে, এই যে প্রোডাকশনের জায়গাতে ভালো করে বুঝে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে ওখানে গিয়ে কিছু বুঝতে পারবো না সেকেন্ড সেমিস্টারে। তো এখানটা কিন্তু ভালো করে পড়তে হবে। তাছাড়াও তোমাদেরকে কিন্তু, তোমাদের যেমন একটা সুবিধা হলো যে তুমি ধরো সেমিস্টার 1-এ খুব কম মার্কস পেলে সেমিস্টার 2 দিতে পারবে এবং সেমিস্টার 2 দিয়ে পাস করতে পারবে। কিন্তু অসুবিধা একটা দেখো, এখন যেটা হয় ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা 100, ওই 100-তে কত পেলে সেটার উপরেই ডিপেন্ড করে তোমার রেজাল্ট তৈরি হবে। কিন্তু এখন কি হয়ে গেছে, তুমি ধরো এখানে কেউ যদি টেস্ট পরীক্ষায় কম মার্কস পায়, সেই নাম্বারটা কোনো যায় আসে না, ফাইনালে বেশি পেলেই হবে। এখন কি হয়ে গেছে, তোমাকে সেমিস্টার 1-এও বেশি পেতে হবে, ঠিকঠাক নাম্বার পেতে হবে, সেমিস্টার 2-এও বেশি নাম্বার, ঠিকঠাক নাম্বার পেতে হবে। যেমন 0 পেলেও তুমি পরের পরীক্ষাটা দিয়ে পাস করতে পারবে, কিন্তু যদি সেমিস্টার 1-এ তোমার মার্কস খুব কম থাকে তাহলে সেমিস্টার 2-এ কখনোই তুমি খুব বেশি হাই মার্কস পাবে না। তাই বছরের প্রথম থেকেই তোমাকে কিন্তু খাটতে হবে। সুবিধাও আছে, অসুবিধাও আছে। চলো নেক্সট আমাদের এখানে যেটা আছে স্ট্যাটিস্টিক্স, কিছু জিনিস তোমরা অলরেডি শিখে নিয়েছো। এরপর আমাদের আসছে স্ট্যাটিস্টিক্স। এটা ভয় পাওয়ার কিছু নেই, এখানে সবই অঙ্ক। এবার বলবে ম্যাম অঙ্ক বললেন আর ভয় পাওয়ার কিছু নেই? না, সত্যিই ভয় পাওয়ার কিছু নেই। কারণটা দেখো, এখানে আছে 8 নাম্বার, আর তার পরের পার্ট স্ট্যাটিস্টিক্স, সেটাতেও আছে 8 নাম্বার। তোমরা যদি দেখো এখানে কি আছে তাহলে আর একটুই ভয় পাবে না। দেখো, ক্লাসিফিকেশন অফ ডেটা, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট ভ্যারিয়েবল, এটা তোমরা অলরেডি ক্লাস 9-এ করে এসেছো অঙ্কতে। টেক্সচুয়াল প্রেজেন্টেশন, এইটা তোমরা কীভাবে করতে হয় সেটা শেখোনি, সেটা শিখিয়ে দেওয়া হবে। ট্যাবুলার ফর্ম শিখেছো, কিন্তু হয়তো ব্যাপারটা জানো না, টেবিলের আকারে কি করে দেখানো হয় সেটা তোমরা শিখেছো, কিন্তু অতটা হয়তো জানো না যে এটাকেই টেবিল বলে বা কিছু। এর পরেরটা পুরোটাই শিখেছো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখানে গ্রাফিক্যাল মানে ছবি এঁকে বোঝাতে হবে। তোমরা শিখেছিলে বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, তারপর ফ্রিকোয়েন্সি কার্ভটা হয়তো শেখোনি, কিন্তু বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম শিখেছো। পাই চার্ট শিখেছো, অজাইভ শিখেছো, অ্যারিথমেটিক লাইন গ্রাফটা হয়তো শেখোনি, সেটা শিখিয়ে দেওয়া হবে। এই ছোট্ট জিনিস, তার মানে তোমরা বেশিটাই শিখেছো, 2-1টা জিনিস শেখোনি। এরপরে যেটা আছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এটা ক্লাস 10-এ যা করেছো হুবহু সেটা, শুধুমাত্র কোয়ার্টাইলটা এক্সট্রা রয়েছে। এখানে আছে মিনের মধ্যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রি মিন আছে। জিওমেট্রিক মিনটা একটু নতুন, বাদবাকি পুরোটাই একই। মানে অ্যারিথমেটিক মিন মানে তোমরা যেটা শিখেছো গড় করা, গড়
তারপর মধ্যমা, তারপর হচ্ছে কী বলে সংখ্যাগুরু মান, এই জিনিসগুলো, তারপর মিডিয়ান, পার্সেন্টাইল, এই জিনিসটা এই পার্টটা একটুখানি, মিডিয়ানটা ঠিক আছে কিন্তু কোয়ার্টাইল আর পার্সেন্টাইলটা তোমরা শেখোনি, এগুলো শুধু ডেফিনেশন অনলি, দেখো অঙ্ক দেয়নি এখান থেকে। আর তারপরে মোডটা তোমাদের তোমরা আগেই শিখেছো, সেখান থেকেই অঙ্ক আসবে। তো এখানে আমরা টোটাল কত মার্কস দেখলাম একবার দেখে নিন। 4 + 8 12, তারপর 12 + 8 20, 20 + 4 24, 24 + 8 এখানে 24 + 8, 24 + 8 হলো 32, 32 + 8 হলো 40। এবার তোমাদেরকে আমি বলতে পারি যে এই জায়গাটা খুব ভালো করে করো, মানে এই সেমিস্টার 1 খুব ভালো করে করো, কারণ এখানে 40-এ 40 পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তোমাদের পরের বার থাকছে বড় নাম্বার, বেশি মার্কসের কোয়েশ্চেন হবে, তখন তোমার 5-এর মধ্যে 5 নাও পেতে পারো, কিন্তু এখানে এমসিকিউ ফুল মার্কস পাওয়ার চান্স সব থেকে বেশি। তাই এই জিনিসগুলো একটু ভালো করে করলে বেশি মার্কস তোমরা পেতে পারবে। আবার যেটা বলার, এই জিনিসটা ভালো করে করবে, কারণ এটা তোমার পরের যে সেমিস্টার 2 সেখানে কাজে লাগবে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা আমাকে বলেছিলে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করতে, আমি চেষ্টা করব চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিওগুলো করে দেওয়ার, যতটা সম্ভব ততটা করে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।